প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের এই ধারাবাহিকতায় আজ আমি জীববিজ্ঞান প্রথম পত্র থেকে শুরু করছি নতুন অধ্যায়, যেটি হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু এবং টিস্যুতন্ত্র অধ্যায়ের আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভাজক টিস্যু। তাহলে শিক্ষার্থীরা, আজকে পাঠের বিষয় ভাজক টিস্যু। এই পাঠ শিরোনামের আলোকে আমি দুটো শিক্ষণফল রেখেছি। শিক্ষণফল দুটো হলো, প্রথমটি ভাজক টিস্যু সম্পর্কে বর্ণনা করতে পারবে, দ্বিতীয়টি টিস্যুতন্ত্রের চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবে। তো টিস্যু সম্পর্কে পড়ার আগে আমাদের জানতে হবে আসলে টিস্যু কি, টিস্যু জিনিসটা কি। শিক্ষার্থীরা, টিস্যু সংজ্ঞাটি তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছো, তারপরেও বেসিক ক্লিয়ার করার জন্য আমরা যেটা পড়ি সেটা হচ্ছে টিস্যু। এখানে একটি ভাজক টিস্যুর চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কি বলতে পারবে টিস্যু কাকে বলে? একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষ কলা। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, যেমন একটি গাছ মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি ভিন্ন ভিন্ন অঙ্গে বিভাজনযোগ্য, ঠিক তো? অবশ্যই। ভিন্ন ভিন্ন অঙ্গ গঠনকারী কোষসমূহের সৃষ্টি, উৎস, গঠন এবং কাজ ভিন্ন ভিন্ন ধরনের। মূলের প্রধান কাজ গাছকে মাটির সাথে ধরে রাখা এবং মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোষণ করা। পাতার কাজ খাদ্য তৈরি করা, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে পাতা, আমরা সবাই জানি। কাণ্ডের কাজ মূল থেকে পানি ও খনিজ লবণ পাতায় পৌঁছে দেওয়া এবং পাতায় তৈরি খাদ্য মূল সহ সকল অঙ্গে পৌঁছে দেয় এই ভাজক টিস্যুর। এখানেও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। অন্যদিকে মূল, কাণ্ড ও পাতার বাইরের অংশের যে গঠন ও কাজ কিন্তু এক ধরনের, আবার বাইরের ভিতরের দিকের যে অঙ্গ এরও কাজ কিন্তু অন্য ধরনের। ভিন্ন ভিন্ন উপাদান, ভিতরের অংশের গঠন ও কাজ অন্য ধরনের, বাইরের অংশের গঠন ও কাজ এক ধরনের। বাইরের অংশটা ভিতরের অংশকে রক্ষা করে, আর ভিতরের অংশটা কি করে? বিভিন্ন উপাদান উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। শিক্ষার্থীরা, দেখা যায় একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের একগুচ্ছ কোষ মিলিতভাবে একই কাজ সম্পন্ন করে থাকে। তাহলে টিস্যুর সংজ্ঞায় আমরা যে তিনটি বেসিক পয়েন্ট পড়ব সেটা কি? প্রথম হচ্ছে একই উৎস থেকে, দ্বিতীয় হচ্ছে একই ধরনের কোষগুচ্ছ যখন সম্মিলিতভাবে থাকে, তৃতীয় হচ্ছে একটি কাজ সম্পন্ন করে। তাহলে কি গেল? প্রথমে একই উৎস থেকে উৎপন্ন, দ্বিতীয় একই ধরনের কোষগুচ্ছ যখন সম্মিলিতভাবে থাকে, তৃতীয় একটি কাজ সম্পন্ন করে।
তখন তাকে আমরা টিস্যু বলি। শিক্ষার্থীরা, আবার কতগুলো টিস্যু যখন উদ্ভিদের এক একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে নানা ধরনের কাজ সম্পন্ন করে তখন তাদের সমষ্টিকে টিস্যুতন্ত্র বলা হয়। সাধারণত একটি উদ্ভিদ বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে গঠিত একটি উদ্ভিদ, আবার একটি উদ্ভিদ বিভিন্ন ধরনের টিস্যু থাকে এবং সেই টিস্যু নিয়েই কিন্তু উদ্ভিদ গঠিত। তবে সব ধরনের টিস্যুকে এবং টিস্যুর গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা যে টিস্যুগুলো আছে সেই সব ধরনের টিস্যুকে এবং টিস্যু গঠনকারী কোষের যে বিভাজন সেই বিভাজন অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? একটি হচ্ছে ভাজক টিস্যু, অন্যটি হচ্ছে স্থায়ী টিস্যু। এই হচ্ছে সেই আদর্শ ভাজক টিস্যুর একটি চিত্র আমি বোর্ডে অঙ্কন করেছি, তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। যেসব টিস্যুর কোষগুলি একই আকৃতির, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট এবং সর্বদা বিভাজনে সক্ষম সেই সব টিস্যুকে ভাজক টিস্যু বলা হয়। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে যেমন কাণ্ড, মূলের শীর্ষে, কচি পাতায়, পুষ্প, কাণ্ডমুকুল, পর্বমধ্য ও কাণ্ডের পরিধিতেও কিন্তু ভাজক টিস্যু থাকে। ভাজক টিস্যু থেকেই কিন্তু স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। তাহলে কোথায় কোথায় ভাজক টিস্যু আমরা পেলাম? কচি কাণ্ডে, মূলের শীর্ষে, কচি পাতায়, পুষ্প, কাণ্ডমুকুল, পর্বমধ্য, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাজক টিস্যু অবস্থিত। আবার এই ভাজক টিস্যু থেকেই কিন্তু আবার স্থায়ী টিস্যু সৃষ্টি। শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে তোমরা স্থায়ী টিস্যু সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছ। আমি অতি সংক্ষেপে স্থায়ী টিস্যুর কিছু কথা তুলে ধরব, কারণ টিস্যুতন্ত্র বুঝতে হলে এটি অপরিহার্য। স্থায়ী টিস্যু সম্পর্কে কিন্তু অবশ্যই জানতে হবে যদি টিস্যু সম্পর্কে তোমার কিছু বোঝার থাকে। শিক্ষার্থীরা, যে টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত ও কোষ বিভাজনে অক্ষম সেই টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। উদ্ভিদে এই ধরনের টিস্যুই সবচেয়ে বেশি এবং প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গে অধিকাংশ স্থান জুড়েই এই টিস্যু অর্থাৎ স্থায়ী টিস্যু অবস্থিত। স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয়ে সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়। সে একটা আকার, উদ্ভিদের একটা আকার, যে আকার প্রাপ্তটা হয় সেটাই হচ্ছে স্থায়ী টিস্যুর জন্যই কিন্তু হয়, আর এটা ভাজক টিস্যু থেকেই সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ কোনো একটি উদ্ভিদের চারা ক্রমেই বৃদ্ধি পেয়ে লম্বা হচ্ছে, আবার এর গোড়াটিও কিন্তু ধীরে ধীরে মোটা অর্থাৎ বেয়ার বৃদ্ধি পাচ্ছে, মোটা হচ্ছে এবং বেয়ারটা বৃদ্ধি পাচ্ছে। কি কারণে এবং কিভাবে গাছটি ক্রমান্বয়ে উঁচু ও মোটা হচ্ছে তা ভেবে দেখেছ কি? গাছের কোনো কোনো বিশেষ স্থানে কি অবস্থিত থাকে? কোনো কোনো বিশেষ স্থানে কি অবস্থিত থাকে? এই ভাজক টিস্যুটাই কিন্তু অবস্থিত থাকে। যেমন হচ্ছে তোমার কাণ্ড শীর্ষ, মূল শীর্ষ, তারপরে অন্যান্য যে কচি অংশগুলো, কোষগুচ্ছ সেখানে বিরামহীনভাবে বিভাজিত হয়েই চলছে, থেমে নেই কিন্তু। তাহলে কোষের এই ক্রমাগত বিভাজনই এই বৃদ্ধির কারণ। যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই কিন্তু ভাজক টিস্যু। শিক্ষার্থীরা, এই ভাজক টিস্যুর অপর একটি নাম আছে, কি বলতে পারবে? ভাজক টিস্যুর অপর একটি নাম হচ্ছে
মেরিস্টেম। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি কচি অংশেই কিন্তু ভাজক টিস্যুটা অবস্থান করছে, আর এই ভাজক টিস্যুর কারণেই কিন্তু উদ্ভিদ লম্বা হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই যে ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু এবার আমরা দেখব কি কি বৈশিষ্ট্য এর আছে। এই হচ্ছে তোমার ভাজক টিস্যুর চিত্র। এখানের বৈশিষ্ট্যগুলোই এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তুলে ধরব। এই ভাজক টিস্যু কোষগুলো কিন্তু জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমবেশীয়। তোমরা চিত্রের দিকে খেয়াল করো, এগুলো কিন্তু সমবেশীয়। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, বিভাজিত হচ্ছে বিধায় তো উদ্ভিদ লম্বা হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, মোটা হচ্ছে, তাই তো? আবার এই ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়। এখানে তোমাদের যে চিত্রটি আমি তুলে ধরেছি এটা কিন্তু ষড়ভুজাকার। ভাজক টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়। এই বাইরের এই যে পাতলা যে কোষ প্রাচীরটা, এটা কিন্তু সেলুলোজ নির্মিত। এখানে কিন্তু আর কি দেখা যাচ্ছে বলো তো শিক্ষার্থীরা? মাঝখানে কিন্তু নিউক্লিয়াস দেখা যাচ্ছে। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত কিন্তু এখানে বড় আকারে বড়, এবং এর সাইডে সাইটোপ্লাজম আছে, ঘন সাইটোপ্লাজমে আবৃত নিউক্লিয়াসটি। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। এখানে কিন্তু কোনো কোষ গহ্বর দেখা যাচ্ছে না। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। দেখো তো শিক্ষার্থীরা, এখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক আছে? কোনো আন্তঃকোষীয় ফাঁক কিন্তু এখানে নেই, ভাজক টিস্যুতে থাকে না। ভাজক টিস্যুর কোষগুলো বিপাকীয় হার বেশি এবং সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। তাহলে কেমন অবস্থায় থাকে? এরা সক্রিয় বিপাকীয় অবস্থা বা অবস্থা প্রাপ্ত। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। এখানে কোনো বর্জ্য পদার্থ, সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু কিছুই কিন্তু নেই, থাকে না। আরও একটা জিনিস কিন্তু এখানে আছে, অবস্থা করে প্লাস্টিডগুলো। এর যে প্লাস্টিডগুলো, এই প্লাস্টিডগুলো পুরো প্লাস্টিড অবস্থায় থাকে। শিক্ষার্থীরা, তাহলে আমার মনে হয় এই চিত্রের যে অংশগুলো যে তুলে ধরলাম, আমরা যে বৈশিষ্ট্য তুলে ধরলাম, নিশ্চয়ই তোমরা মনে রাখতে পারবে। এখানে নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড়, সাইটোপ্লাজম ঘন থাকে, ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। পাতলা কোষ প্রাচীরটা কী নির্মিত থাকে বলেছিলাম? সেলুলোজ নির্মিত। শিক্ষার্থীরা, এবার আমরা ভাজক টিস্যু যে কাজ, সেই কাজ সম্পর্কে জানব। এই ভাজক টিস্যু প্রথমত শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এতে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। গাছ মোটা হওয়া, লম্বা হওয়া, উঁচু হওয়া, বৃদ্ধি পাওয়া এই ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমেই হয়ে থাকে। দ্বিতীয়ত, পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, অর্থাৎ উদ্ভিদের যে ব্যাস, যেটা মোটা হয় গাছ, এটা বৃদ্ধি পায়। তৃতীয়ত, ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। যে আলোচনাটা এতক্ষণ আমরা করলাম, স্থায়ী টিস্যুর সৃষ্টির মূলে হচ্ছে ভাজক টিস্যু। চতুর্থ, ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ হয়। এটা কেমন? কোনো অংশ ভেঙে গেল, কোনো অংশ ফেটে গেল, কোনো অংশ নষ্ট হয়ে গেল, এই যে ক্ষত স্থানগুলো,
এই ক্ষত স্থানগুলো পূরণ করে ভাজক টিস্যু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে ভাজক টিস্যু সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। তোমাদের জন্য বাড়িতে দুটো কাজ দিব, তোমরা একটু খাতায় টুকে নাও। বাড়ির কাজ, কি দিব বলো তো? তোমাদের এই যে আলোচনাটা করেছি এই থেকেই তোমাদের বাড়ির কাজটা তুলে ধরব। 1, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য উল্লেখ করো। 2, আরেকটা কি প্রশ্ন দেওয়া যায় বলো তো? এই আলোচনার ভিতর দিয়ে দেব যেটা তোমরা ভালো করে পারবে। স্থায়ী টিস্যুর প্রকারভেদ বর্ণনা করো। স্থায়ী টিস্যুর প্রকারভেদ বর্ণনা করো। খুব সহজ দুটো প্রশ্ন, নিশ্চয়ই তোমরা ভালো করে পারবে আশা করি, চেষ্টাও করবে। না, ভালো করে প্রশ্নটা খাতায় তুলে নাও। শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে আসছি। ভাজক টিস্যুর আলোচনা এ পর্যন্ত। ভাজক টিস্যুর অন্য অংশগুলো অর্থাৎ প্রকারভেদ পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা আমার এই ক্লাস ভালো করে ধরে রাখবে, বাড়িতে চর্চা করবে এবং কোনো সমস্যা হলে আমার সঙ্গে শেয়ার করবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।